গো আমার নয়নের পুতুলি, আমার ছোট বিবি। আজ আমরা জানব একজন অনবদ্য অভিনেতা, একজন থিয়েটার প্রেমী, একজন মুক্তিযোদ্ধা হুমায়ুন ফরিদীর গল্প। তিনি শুধু পর্দার মুখ না, বলাই যায় তিনি তার সময়ের সমাজ, মানুষের মনস্তত্ত্ব এবং বাস্তব পরিস্থিতিকে বুঝতেন এবং তার প্রতিফলন তার কাজে দেখা যেত। তাহলে চলুন শুরু করা যাক। হুমায়ুন ফরিদী 1952 সালের 29শে মে ঢাকার নারিন্দা এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। 5 ভাই বোনের মধ্যে ছিলেন দ্বিতীয়। বাবা এটিএম নুরুল ইসলামের বদলির চাকরির সুবাদে ফরিদীকে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ সহ নানা জেলায় ঘুরতে হয়েছে। মা বেগম ফরিদা ইসলাম ছিলেন গৃহিণী। ছোটবেলায় ছন্নছাড়া স্বভাবের জন্য ফরিদীকে পাগলা, সম্রাট এমন নানা নামে ডাকা হতো। 1968 সালে তিনি ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন ও 1970 সালে চাঁদপুর গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হন। কিন্তু সেখানে ঘটে এক বড় ঘটনা। 71 এলো, তিনি পড়াশোনা ছেড়ে রাইফেল হাতে নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এখানেই তার পড়াশোনার ব্যাঘাত ঘটে। জানা যায় তিনি তার পিতার কর্মস্থল চাঁদপুরে অবস্থান করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 9 মাসের যুদ্ধ শেষে লাল সবুজের পতাকা হাতে ঢাকায় ফিরলেও ঢাকা ইউনিভার্সিটিতে আর ফেরেননি তিনি। মুক্তিযুদ্ধ শেষে তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এবং অনার্সে তিনি অভূতপূর্ব ফলাফল করেন। সে সময়ে তিনি নাটক থিয়েটারেও প্রবেশ করেন। তিনি ছিলেন স্বভাব নাট্যপ্রেমী। ইউনিভার্সিটিতে থাকাকালীনই তিনি মঞ্চে যুক্ত হন। তবে তার প্রথম মঞ্চনাটক কিশোরগঞ্জে পাড়ার নাটকে 1964 সালে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তঃনাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নিজের লেখা আত্মস্থ ও হিরণময়ীদের বৃত্তান্ত নাটক দিয়ে। এই নাটকের নির্দেশনা দিয়েছিলেন তিনি এবং অভিনয়ও করেছিলেন। নাটকটি 5টি নাটকের মধ্যে সেরা নির্বাচিত হয় বিচারকদের বিচারে। এ সময়ই পরিচয় হয় ঢাকা থিয়েটারের নাসির উদ্দিন ইউসুফের সঙ্গে। তার মাধ্যমে যুক্ত হন ঢাকা থিয়েটারে। আর এভাবেই হুমায়ুন ফরিদীর মঞ্চযাত্রা শুরু হয় পাকাপোক্তভাবে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সেলিম আল দিনের চরকাকড়ার ডকুমেন্টারি নাটকের প্রোডাকশনে কাজ করেছি, যেখানে চা আনা আর কস্টিউম পরিয়ে দেওয়া পর্যন্ত আমার গণ্ডি ছিল। এরপর একই দলের একই লেখক ও নির্দেশকের সংবাদ কার্টুনের ছোট্ট একটি চরিত্রে সুযোগ পাই, তারপর শকুন্তলা। অভিনেতা রামেন্দ্র মজুমদার বলেছিলেন, এই ছেলে একদিন মঞ্চ কাঁপাবে। মঞ্চ কাঁপিয়েছিলেন ফরিদী। শকুন্তলার পর ফণী মনসা, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, মুনতাসির ফ্যান্টাসি এবং 1990 সালে ভূত দিয়ে শেষ হয় হুমায়ুন ফরিদীর ঢাকা থিয়েটার জীবন। ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা আফজাল হোসেনের উৎসাহে 1980 সালে নিখোঁজ সংবাদ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। তবে তিনি ধারাবাহিক নাটক ভাঙনের শব্দ শুনি দিয়ে আলোচনায় আসেন। এখানে তার চরিত্রের নাম ছিল সিরাজ তালুকদার। একসময় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংসপ্তক নাটকে কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি। পরবর্তীতে হুলিয়া চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় আসেন। আর খল চরিত্রে অভিনয়ের পরেই দেশীয় চলচ্চিত্রে খলনায়কের চরিত্র পায় এক অন্য মাত্রা। একসময় এমন হয়েছিল যে মানুষ নায়কের পরিবর্তে তাকে দেখার জন্যই প্রেক্ষাগৃহে যেত। তার খ্যাতিমান কাজগুলোর মধ্যে রয়েছে নাটক সংসপ্তক, ভাঙনের শব্দ শুনি এবং চলচ্চিত্র যেমন 71-এর যিশু, জয়যাত্রা, ব্যাচেলর এমন অনেক প্রখ্যাত সিনেমায় ও নাটকে অভিনয় করেন। 2004 সালে মাতৃত্ব ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরিদী। 2018 সালে পেয়েছেন মরণোত্তর 21 পদক। হুমায়ুন ফরিদী তার কয়েক দশকের কর্মময় জীবনে মঞ্চ, বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে শক্তিশালী অভিনয় করেছেন। আর অভিনয়ের প্রতিটি মাধ্যমেই তার অসাধারণ কাজের জন্য তিনি প্রশংসিতও হয়েছেন। ব্যক্তি হুমায়ুন ফরিদী খুব মজার মানুষ ছিলেন। কোনো একটা গম্ভীর মুহূর্তকে তাৎক্ষণিকভাবে হাস্যরসে ভরিয়ে দিতে পারতেন। কারো কোনো সমস্যা হলেও তিনি দ্রুত এগিয়ে যেতেন। কেউ টাকা ধার নিলে তিনি কখনো তা ফেরতই চাইতেন না। নাট্যাঙ্গনে একটি কথা প্রচলিত ছিল যে, যদি টাকা লাগে তবে হুমায়ুন ফরিদীর কাছ থেকে ধার নাও।
কারণ ফেরত দিতে হবে না। চঞ্চল চৌধুরীর ভর্তা পছন্দ জেনে 50 রকমের ভর্তার আয়োজন করে তাকে দাওয়াত দিয়েছিলেন। হোতাপাড়া থেকে একবার ঝড় বৃষ্টির মধ্যে ঢাকায় রওনা দিয়েছিলেন। হঠাৎ মনে পড়ে যায় প্রোডাকশন বয়কে টিপস দেওয়া হয়নি। ওই ঝড় বৃষ্টির রাতে তিনি সেটে ফেরেন, তাকে টিপস দিয়ে ওই ঝড় বৃষ্টির রাতে আবার ঢাকায় ফেরেন। এমন বহু ঘটনা আছে তাকে নিয়ে। তিনি আসলে অনেক বড় মনের মানুষ ছিলেন। তিনি দুবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেছিলেন নাজমুন আরা বেগম মিনুর সঙ্গে 1980 সালে। তাদের একটি কন্যা সন্তানও আছে, যার নাম দেবযানী। পরবর্তীতে তিনি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করেন, কিন্তু জীবনের এক পর্যায়ে তাদের পথ আলাদা হয়ে যায়। 2008 সালে সেই বিচ্ছেদের পর ফরিদী অনেকটা নীরব হয়ে যান। প্রকাশ্যে কখনো নিজের কষ্ট বা অভিমান নিয়ে কিছু বলেননি, কিন্তু তার অভিনয়ে, বিশেষ করে পরের দিকের চরিত্রগুলোতে একটা গভীর একাকিত্ব আর আবেগের ছোঁয়া স্পষ্ট হয়ে ওঠে। ব্যক্তি হুমায়ুন ফরিদী অত্যন্ত অভিমানী ছিলেন, আবার ভীষণ আবেগপ্রবণ। সহজে কিছু প্রকাশ করতেন না, কিন্তু অনুভব করতেন গভীরভাবে। তার হাসির আড়ালেও ছিল এক নীরব আবেগ, এক গভীর একাকিত্ব। এই একাকিত্বের মাঝেই তিনি দীর্ঘদিন ভুগছিলেন ফুসফুসের সমস্যায়। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও কমে গিয়েছিল, তাই তাকে ঢাকার মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে বাসায় ফিরে আসার পর তিনি 13 ফেব্রুয়ারি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আর এই আঘাতেই 2012 সালের 13 ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। তবে মৃত্যু মানে যে মানুষের অস্তিত্বের বিলীন হয়ে যাওয়া নয়, সৃষ্টি ও কর্ম দিয়েও অস্তিত্বকে যুগ যুগ ধরে রাখা যায়, তিনি সেটা প্রমাণ করেছেন। মৃত্যুকে জয় করার উপায় না থাকলেও তিনি এভাবেই মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছেন। হুমায়ুন ফরিদী একজন কিংবদন্তি অভিনেতা এবং তার অভিনয় ও জীবন দর্শন একাধিক প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তার অসাধারণ প্রতিভা এবং অভিনয়ের প্রতি গভীর নিষ্ঠা তাকে অনন্য করে তুলেছে। তার চিন্তা, ভাবনা এবং দর্শন আজও মানুষকে প্রভাবিত করে এবং আলোচনায় থাকে। তিনি বলতেন, একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। তার আরেকটা আলোচিত উক্তি, আমি আমার শত্রুকে বধ করার জন্য আমার হাসিটুকু অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পেছনে অনেক কিছু বলে, আর এটাই নিয়তি। তার এই উক্তিগুলো আমাদের চলার পথকে অনেকটাই সহজ করে। এই গুণী শিল্পী সম্পর্কে কথা বলতে গেলে সময়ের সীমাবদ্ধতা একটি বড় বাধা। তার সম্পর্কে কথা বলার জন্য একটি সংক্ষিপ্ত আলোচনা যথেষ্ট নয়। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তার কর্মময় বর্ণাঢ্য জীবনের গল্প নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।